মানুষের খুন হয়েছেন অথবা অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে মারা গেছেন, তাদেরকে স্মরণ করার জন্য আজকে আমাদের এই স্মরণ সভা। আমরা তো প্রতিদিনই সবাই বক্তব্য রাখি, মিছিল করি, মিটিং করি, প্রোগ্রাম করি, বক্তব্যের একটা কম্পিটিশনও থাকে। আজকে কিন্তু এই জন্য আমাদের ইউনিয়ন বিএনপির নেতারা অন্য কাউকে বক্তব্য দিতে দেন নাই, শুধু শহীদ পরিবারের কয়েকজন বক্তব্য দিয়েছেন। আমি ইউনিয়ন বিএনপি সহ যারা আজকের এই স্মরণ সভার আয়োজন করেছেন, যিনি সভাপতিত্ব করছেন আলী করিম সাহেব সহ পুরা ইউনিয়নের যে বিএনপি পরিবার অঙ্গসংগঠন সহ সকলকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এই ধরনের একটা আয়োজন সুন্দরভাবে করেছেন। আমাদের পার্শ্ববর্তী অনেক ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ এসেছেন। আমাদের পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সার্কিট এবং বেগমগঞ্জ থেকেও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের এই যে অঞ্চলটা, এটা হলো লক্ষ্মীপুর জেলার একদম শেষ মাত্রা। আবার নোয়াখালী থেকে যদি আসেন, নোয়াখালীরও শেষ মাত্রা। তাহলে চন্দ্রগঞ্জ ইউনিয়নটা দুইটা জেলার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ, শুধু ইউনিয়ন না, থানা ইউনিট হিসাবে আমাদের কাছে মূল্যায়িত। আজকে আমরা এখানে যারা আছি খুব বেশি উৎসুক বা অতি উৎসাহী হয়ে আমাদের কথাবার্তা বলা অথবা হাততালি দিয়ে চলা অথবা ব্যাপক স্লোগান দিয়ে আমরা রাজনৈতিক মঞ্চে ময়দানে যেভাবে কথাবার্তা বলি, সেখান থেকে আজকে বিরত ছিলাম। কারণ একটাই, যে আমরা এই পরিবারগুলোকে স্মরণ করতে যাচ্ছি। অতীতে অনেকেই অনেকভাবে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন মঞ্চে এবং শহীদ পরিবারের যারা, অনেক রিস্ক নিয়েছে, অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক নির্যাতন সহ্য করেছে, সরাসরি পরিবারের উপর আঘাত করেছে, অনেক নেতা কর্মীর উপর হামলা করেছে, মামলা করে জেলে দিয়েছে। রনির বাপ এখানে বলে গেল, সেই দিন আমি কিভাবে রিস্ক নিয়ে আসছি। তারপরে রনির বাড়িতে গিয়েছি, রনিকে দাফন করেছি। আমাকে আমাদের নেতারা লিস্ট দিচ্ছে, লিস্ট দিয়া বলল গুমখুন পরিবারের সদস্য হইল 16 জন, 16টা পরিবার, মানে 16 জন গুমখুনের শিকার হয়েছে। আর স্বাভাবিক মৃত্যু হয়েছে 13 জন, 13টা পরিবার। আসলে কি, যাদের স্বাভাবিক মৃত্যু বলতে আমরা বলি, এদের মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল না। তোফায়েল মিয়া কি অত্যাচারিত ছিল না? একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য লড়াই করেছে, ফাইট করেছে, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছে। কিন্তু আপনাদের মনে আছে, সে যখন আমরা নির্বাচন করতে গেছে, গাছের সঙ্গে বাঁধি রাখছিলেন, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর ফরাত সেখানে জ্বলন্ত ভাবে ছাই হয়ে গেছে। তোফায়েল মিয়ার নাতি। এরপরে আসেন এই যে হামিম, আমার ছাত্র দলের আমি কনভেনার বানাইছিলাম, একটা ইউনিয়ন থেকে গিয়ে আমার জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছে।
একটা ইউনিয়ন থেকে গিয়ে আমার স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করছে হামিমের মতো একটা টকবগে যুবক, সে এই পার্টির জন্য কি না করেছে, তার অবদান কতটুকু এটা বলে তো শেষ করা যাবে না। তোফাল মিয়ার অবদান কতটুকু এটা বলে শেষ করা যাবে না। জিএস বাবুল, সে যদি মাইকে দাঁড়াইতো, বাংলাদেশের এমন কোন নেতা নাই, ওই নেতার পথ কি পথের ব্যাপার, এই কলেজে জিএস ছিল। তাহলে আমরা যাদেরকে হারিয়েছি এদের স্বাভাবিক মৃত্যু বলা যাবে না। এই যে জিসান, তার বাড়িতে তাহির গিয়ে তার মার উপর অত্যাচার করে নাই, তাদের বাতের বাতিলের দাঁড়িয়ে প্রস্তাব করে দেয় নাই, আমরা ভুলে গেছি। আমি যদি এইভাবে, আমি সবাই নাম বলবো, আমি সব লিস্ট করে দিচ্ছি, এইভাবে যদি বলতে থাকি, এক চন্দ্রগঞ্জে হল 30 জন, এক চন্দ্রগঞ্জে হল 29 জন, তাহলে 29 জনের সম্মানে আজকে তারা যে শোকসভা এবং স্মরণসভা করেছে, পার্শ্ববর্তী ইউনিয়ন চরসাই, আপনাদের তো একটা স্মরণসভা করা উচিত। কারণ সেই ইউনিয়নে সোলেমান সহ কতজনকে এইভাবে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, এবং অস্বাভাবিক মৃত্যুর কারণে আমরা আমাদের এই সকল ভাই ব্রাদারকে হারিয়েছি। যার গায়ে সে বুঝে, হামিমের পরিবার বুঝে, বাবুলের পরিবার বুঝে, জিসানের পরিবার বুঝে, তোফাল মিয়ার পরিবারের বুঝে, কাউসারের পরিবার বুঝে, জাহাঙ্গীরের পরিবার বুঝে, তাহলে খুব বেশি অতি উৎসাহী এই মুহূর্তে হওয়ার মতো সময় আমাদের আসে নাই। আমি একটু আগে বেলাল চেয়ারম্যানকে বললাম যে আমাদের দত্তপাড়ার মারা গেছে, আমাদের সিরাজ ভাইয়ের জন্য একটা শোকসভা করবে। সিরাজ ভাইয়ের সঙ্গে যারা মারা গেছে, গুম হয়েছে, সবার জন্য একসঙ্গে একই দিনে একটা স্মরণ সভা করবেন বা শোকসভা করবেন। হাজিরপাড়া একটা করেছে, আমি গিয়েছিলাম, ফারুক চেয়ারম্যান এবং মমির সহ যারা গুম হয়েছে। এইভাবে আমাদের এই অঞ্চলে যত বেশি গুম হয়েছে, বাংলাদেশের কোন জেলা, কোন নির্বাচনী এলাকায় এত বেশি গুম হয় নাই। এটা ছিল আওয়ামী লীগের এবং ফ্যাসিস্টদের, হাসিনার একটা পরিকল্পিত অভ্যুত্থান লক্ষ্মীপুরের বিরুদ্ধে। কারণ লক্ষ্মীপুরের মানুষ, আমরা রাজনৈতিকভাবে সচেতন ছিলাম, এবং লক্ষ্মীপুরে আমার বাড়ি হওয়ার কারণে আমি যেহেতু ছাত্র রাজনীতি করেছি, এই ইয়াং জেনারেশন আমার সঙ্গে তাদের একটা এমন গভীর সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক আছে। আমি তাদেরকে যত ঘনিষ্ঠভাবে কাছে টেনে নিই, তারা হয়তো কেউ আমার খুব পার্সোনাল ভক্ত হয়ে যায়। প্রত্যেকটা পরিবারের সঙ্গে আমার সম্পর্ক, প্রত্যেকটা গ্রামের সঙ্গে আমার সম্পর্ক, ইউনিয়নের সঙ্গে, ওয়ার্ডের সঙ্গে আমার সম্পর্ক। এই সম্পর্কের কারণে তারা কোনদিন হাসিনার রাজনীতিকে মেনে নেয়। আমাদের একটা বিএনপি অধ্যুষিত এলাকা, যখনই নির্বাচন হয়েছে তখনই বিএনপি ধানের শীষ নির্বাচিত হয়েছে। আমি যখন যে বাড়িতে গিয়েছি, সেই বাড়ির সেই ছেলেটা, সেই লোকটা আমাদেরকে অনুসরণ করেছে, বিএনপির প্রতিপক্ষ হয়ে গেছে, তারেক জিয়ার প্রতিপক্ষ হয়েছে, খালেদা জিয়ার প্রতিপক্ষ হয়েছে। এত অত্যাচার, এত নির্যাতন, এত গুম, এত খুন, এরপরে তো আমরা হাসিনার কাছে মাথা নত করি নাই, ফ্যাসিস্টের কাছে মাথা নত করি নাই। এই এলাকায় আওয়ামী লীগের কাজী ভাবলো কি সন্ত্রাস করেছে, তার সঙ্গে সাংবাদিকরা সন্ত্রাস করে নাই। নাম বলতে গেলে অনেকের নাম বলতে হবে, কারো নাম বলতে চাই না। আমি শুধু আমার শহীদ পরিবারদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, প্রত্যেকে একটি মামলা করবেন, মামলা করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং প্রত্যেকের মামলায় হুকুমের আসামি থাকবে শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে, তার পরিবারের নির্দেশে তারা লক্ষ্মীপুরে সন্ত্রাস করেছে।
এই গুম করেছে, এই খুন করেছে। কোন স্বাভাবিক মৃত্যু লক্ষ্মীপুরে ছিল না। প্রত্যেকটা মৃত্যুর সঙ্গে হাসিনার মেকানিজম ছিল, হাসিনার পরিকল্পনা ছিল। এই চন্দ্রগঞ্জে, এই অঞ্চলে যারা সন্ত্রাস করে, যারা অত্যাচার করছে, যারা নির্যাতন করেছে, তাদের সম্পৃক্ততা ছিল। প্রত্যেকের নাম দিলেন। আজকে বিএনপি ক্ষমতা নাই, দৌড়েই যে সব বিচার করে ফেলবো তা না, দৌড়েই যে সব মামলা করে ফেলবো তা না। মামলা কিন্তু ইচ্ছা করলে 2 মাস পরও করতে পারেন, 3 মাস পরও করতে পারেন, 4 মাস পরও করতে পারেন। ঠান্ডা মাথায় মামলা করে দেবেন, এমন ভাবে মামলা করবেন যে মামলায় আমাদেরকে যেভাবে বছরের পর বছর কৃষক দলের পদযাত্রা মিটিং করলাম, বিএনপির পদযাত্রা করলাম, কৃষক দলের সচিবকে হত্যা করেছে। সেই মামলাটা আমরা রুজু করার জন্য সমস্ত প্রক্রিয়া রেডি করেছি। আমরা এই পর্যন্ত লক্ষ্মীপুরে 10 থেকে 12টা মামলা করেছি। প্রত্যেকটা মামলা আমরা শেখ হাসিনাকে আসামি রেখেছি, হুকুমের আসামি। এবং যারা এই সমস্ত মামলার সঙ্গে অপকর্মের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমাদের সে মামলা হয়েছে। সুতরাং বিচারের প্রক্রিয়াটা বিচারের গতিতে চলবে। তবে এই বাংলাদেশে এখন আমরা যারা 5 আগস্টের পর কাজ করতেছি, সামনে কিন্তু আমাদের একটা কঠিন পথ পাড়ি দিতে হবে, এটা সবাই মাথায় রাখবে। এই জন্য বলছি অতি উৎসাহী হওয়ার কোন প্রয়োজন নেই। তারেক রহমান প্রতিদিন বক্তব্য রাখেন। আমার মনে হয় সাধারণ মানুষ তারেক রহমানের বক্তব্য যত বেশি শুনে, আমার দলীয় নেতা কর্মীরা কিন্তু অত বেশি শুনে না, ব্যস্ত থাকে। এত ব্যস্ততা কিসে? 17 বছর ত্যাগ স্বীকার করলাম, 17 বছর ত্যাগ স্বীকার করে নাই, জেল খালি নাই, আঘাতপ্রাপ্ত হয়ে নাই। আমি এই যে ফেনীতে বক্তব্য রাখছি, ফেনী বক্তব্য দিয়ে আমি শেষ করে যেতে পারি, আমাকে ঢাকাতে আমার বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করেছে, লক্ষ্মীপুরে আমার বাড়িঘর ভাঙচুর করেছে। তাহলে আজকে মুন্সি যতজনের কথা কইছে আহত, শুধু কি এই কয়জন আহত? পুরো এলাকা আহত, পুরো এলাকার মানুষ আহত, পুরো এলাকার মানুষ নির্যাতিত। বলতে গেলে সবাই দাম বলতে হয়। এইভাবে লক্ষ্মীপুরকে তারা যেভাবে টার্গেট করেছে, এইভাবে জিয়া পরিবারকে টার্গেট করেছে। যাক, আল্লাহ আমাদেরকে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মেধাবীদের আন্দোলন, সর্বশেষে আমরা 5 আগস্ট দেখছি হাসিনা পালাই গেছে। পালাইছে না? পালাই গেছে। কবার পালাইছে? 2-3 বার পালাইছে। যাই হোক, এরা পালাইছে, হাসিনা পালাই গেছে। হাসিনা ষড়যন্ত্র পালায় নাই, হাসিনার লুটপাটের টাকা পালায় নাই। লুটপাটের টাকা আছে, আপনারা আমার বিরুদ্ধে কিন্তু ব্যবহার করতেছে, আপনারা আমার বিরুদ্ধে ব্যবহার করতেছে। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তারেক রহমান যে বক্তব্যটা বারবার দিচ্ছেন শুনতে হবে। তিনি বলছেন যে আমি আন্দোলন করছি, বিএনপি আন্দোলন করছে ক্ষমতা আসার জন্য নয়, এবং এককভাবে আমরা ক্ষমতা আসার জন্য আন্দোলন করি নাই। সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার আমরা গঠন করব, এই জন্য তিনি 31 দফা ঘোষণা করেছেন। এই জন্য তারেক রহমান প্রতিনিয়ত যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যগুলো শুনবেন যে নেতাগিরি করতে হলে মৌলগিরি করা যাবে না, জনগণকে একটু সমীহ করতে হবে। আমি যদি জনগণকে একটু সম্মান দিই, আমার সম্মান কি কমবো? তাহলে আমার এই মঞ্চে যারা নেতাগিরি করতেছেন আছেন, আপনারা যদি একটু সাধারণ মানুষকে একটু সম্মান করেন, একটু সমীহ করেন, অসুবিধাটা কোথায়? কোন অসুবিধা আছে? কোন অসুবিধা নেই। এই জন্য আমাদের শহীদ পরিবার যারা রয়েছেন, আজকে যাদেরকে স্মরণ করেছি, আমরা আপনাদের পাশে আসি, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই দেশে একটা জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, যেটা আমাদের প্রত্যাশা, তখন আপনাদের পরিবারের জন্য বিশেষভাবে যেটা করার দরকার, সেটা তারেক রহমানের নেতৃত্বে আমরা করবো ইনশাল্লাহ। আমাদের দায়িত্ব। আর আমরা প্রতিটা সময় আপনাদেরকে স্মরণে রাখি, প্রতিটা সময় আমরা আপনাদেরকে স্মরণে রেখে অন্তত কিছু পারি আর না পারি বাড়িতে যাই, মিলাতে যাই, অংশগ্রহণ করি, আমি করবো ইনশাআল্লাহ। আমাদের মরহুম আলহাজ বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, তিনি আমাদের বিএনপি এই 10 নম্বর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ছিলেন এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সর্বশেষ
মৃত্যুর আগ পর্যন্ত তিনি আহ্বায়ক হিসেবে মৃত্যুবরণ করেন। আমি তার আপনার মাগফিরাত কামনা করি। মরহুম মাইনুদ্দিন হামিদ সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাবেক সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল লক্ষ্মীপুর জেলা। মরহুম জিএস বাবুল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি। শহীদ সোলাইমান উদ্দিন জিসান সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা। মরহুম শফির আহমেদ চেয়ারম্যান, তিনি সাবেক বিএনপি নেতা, এই 10 নং ইউনিয়ন বিএনপির একসময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সভাপতি ছিলেন না। মরহুম আব্দুল বাকির ভাই, এখন অনেকেই তাকে ছিলেন অত্যন্ত পুরনো রাজনীতিবিদ, সহসভাপতি লক্ষ্মীপুর সদর থানা বিএনপি ছিল। মরহুম আব্দুল জাহির হেলাল ছাত্রদলের সাবেক নেতা ছিল, কবিরউদ্দিন ডিগ্রি কলেজের তিনি দায়িত্বে ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। সিরাজউদ্দৌলা সাবেক সভাপতি 10 নম্বর ইউনিয়ন চন্দ্রগঞ্জ বিএনপির নেতা ছিলেন। আমির হোসেন বাঙালির কথা খুব স্বাভাবিকভাবে আমাদের মনে পড়ে। মরহুম আবুল কালাম আবু বিএনপির সাবেক নেতা। মোহাম্মদ মহসিন যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে ছিলেন, আমাদের ডাক্তার সাহেবের ছোট ভাই। মরহুম আবু তাহের মেম্বার, তিনিও আমাদের 3 নম্বর ওয়ার্ড বিএনপির দায়িত্বে ছিলেন, আমাদের লক্ষ্মীপুরে।